আচ্ছা, চল এবার আসি পপুলেশনে। তুই আমরা সবাই জানি যে পপুলেশন যেটা মানে জনগণ কি পরিমাণে আছে দেশে, এটা শনাক্ত করা হয় জনগণনা বা আদমশুমারির মাধ্যমে, যেটাকে ইংরেজিতে বলে সেন্সাস। এবার এর একটা সূত্রও আছে, তো লিখি এখানে, পপুলেশন ইজ মেজার্ড বাই, যে সূত্র যেটা সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ রেট সমান সমান P2 মাইনাস P1 বাই P1 ইন্টু N ইন্টু 100। এবার এগুলো ফুল ফর্ম জেনে নিই। P1 হচ্ছে পপুলেশন অফ কান্ট্রি ইন ফার্স্ট সেন্সাস। আচ্ছা, তোকে আগে বলেছি সেন্সাস মানে জনগণনা বা আদমশুমারি। P2 হচ্ছে পপুলেশন অফ কান্ট্রি ইন নেক্সট সেন্সাস, মানে প্রথমবার যেটা আর তার পরবর্তী যেটা, এটা। এবার এন হচ্ছে এই দুটোর মধ্যেকার যে সময়, সাধারণত 10 বছর হয়। টাইম ইন্টারভ্যাল বিটুইনের শর্ট ফর্ম টু সেন্সাস। আচ্ছা, এবার আমরা সারা পৃথিবীর এবং ভারতের একটা জনগণনার একটা রাফ হিসাব দেখে নিই। ধরলাম 1900 সালের একটা, 2000-এর একটা, আর 2000 পরে 2011-তে একটা হয়েছিল সেটা। এটা হচ্ছে ওয়ার্ল্ডের, আর একটা হচ্ছে ইন্ডিয়া। 1900 সালে গোটা ওয়ার্ল্ডে ছিল 1 বিলিয়ন পপুলেশন, আর ইন্ডিয়ায় ছিল 350 মিলিয়ন। 2000 সালে ছিল গোটা ওয়ার্ল্ডে 6 বিলিয়ন, আর ইন্ডিয়াতে ছিল নিয়ার 1 বিলিয়ন। আর 1100 সালে মানে 2011 সালে ওয়ার্ল্ডে হচ্ছে তোর 7.2 বিলিয়ন, এবং হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে এটা নিয়ার 1 বিলিয়ন ছিল, 11 বছরের মধ্যে ক্রস 1 বিলিয়ন। এবার একটা 2011 সালের জনগণনার ভিত্তিতে একটা হিসেব সামনে আসে। সেটা হচ্ছে যে 100 জন মানুষে, মানে ধর যেখানে 100 জন ছিল সেখানে 102 জনের থেকে একটু কম জনসংখ্যা বেড়েছে গড়ে। তো এটাকে তারা হাজারের অনুপাতে দিয়েছিল, মানে 100 অনুপাতে না দিয়ে হাজারের অনুপাতে, মানে 100 জনে বাড়ে 2 জন, সেটা না করে 1000 জনে বাড়ে 20 জন, মানে দুটোতে একটা করে শূন্য বাড়িয়ে দিয়েছে। তো আমরা সেভাবেই একবারে লিখি, অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট লেস দেন, বলেছিলাম যে 2 জনের থেকে কম, তো সেটা যে 2%। তার অর্থ হচ্ছে যে বললাম যে ওরা হাজারের ভিত্তিতে হিসেব করেছে, তো মানে দুটোতে একটা করে শূন্য বাড়িয়ে দিয়েছে আর কি। 20 জন পার হাজারে পার ইয়ারে, মানে 1 বছরে 1000 জন মানুষের মধ্যে 20 জনের কাছাকাছি বাড়ছে, আর এটা হচ্ছে ইন ইন্ডিয়া।
আচ্ছা, আমাদের দেশে যে এই জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, কোনো একটা সময় তো ছিল যে মৃত্যুহার এত বেশি যে মানুষই বাঁচে না। তো আমাদের দেশে যে জন্মহার বৃদ্ধির যে কারণটা, সেটার একটা কারণ হচ্ছে মৃত্যু হার কমে গেছে, আরেকটা হচ্ছে মানুষের বয়স সীমা বেড়ে গেছে। মানে আগে যেখানে ধর তুই 50 বছর তোর বাচ্চার কথা ছিল, কিন্তু চিকিৎসা শাস্ত্র এবং অন্যান্য সব জায়গা এত বেশি উন্নত হয়ে গেছে যে তুই 70 বছর বেঁচে গেলি। তো হিসাব মতো তো তোর যেখানে মরে যাওয়ার কথা ছিল সেখানে আরও 20 বছর বেঁচে, মানে দেশের ভেতরের জনসংখ্যা বাড়িয়ে দিলি ওই 20 বছরের জন্য। না, মানে ব্যাপারটা এরকমই। তো সেটা লিখি, ইনক্রিজ ইন পপুলেশন ইন ডিউ টু, প্রথমে দেখি মানে যে মৃত্যু হারটা কমেছে সেটা কোথায় কোথায় মৃত্যু হারটা কমানোর ফলে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ডিক্রিজ ইন, একটা হচ্ছে মাতৃমৃত্যু হার কমেছে, আরেকটা হচ্ছে শিশু মৃত্যুর হার কমেছে, আর একটা ওই যে বললাম গড় মৃত্যুর হার কমেছে। মানে হচ্ছে তোর চিকিৎসা বা অন্যান্য পরিষেবা এত বেশি উন্নত হয়ে গেছে যে গড়ে যে পরিমাণে মানুষ মরতো বিভিন্ন ছোটোখাটো বিষয়ে, এই ধর যক্ষা, তারপরে হচ্ছে তোর ডায়রিয়া, আমার নিজের দাদু মানে আমার মায়ের বাবা ডায়রিয়াতে মারা গেছিল। তো মানে এই ধরনের জিনিসগুলো চিকিৎসা শাস্ত্র বা অন্যান্য বিভিন্ন জায়গা উন্নতির কারণে এগুলো কমে গেছে বা বন্ধ হয়ে গেছে অনেকাংশে। তো মাতৃমৃত্যুর হার সেটা হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি রেট, সংক্ষেপে MMR, MATER, ম্যাটার্নাল মর্টালিটি রেট, MMR। এই যে AM আর এই আর। এবার হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, মানে শিশু মৃত্যুর হার, ইনফ্যান্ট মর্টালিটি রেট, IMR। আরেকটা আছে শুধু মানে এমনি স্বাভাবিক মানুষের মৃত্যুর হার, মর্টালিটি রেট। আরেকটা হচ্ছে যেটা বৃদ্ধি পেয়েছে ওই যে বললাম তোর 50 বছর বাঁচার কথা ছিল সেখানে তুই 70 বছর বেঁচে গেছিস, মানে তোর জীবনের সময়কাল বৃদ্ধি পেয়েছে। তো সেটাই, ইনক্রিজ ইন পিপল অফ রিপ্রোডিউসেবল এজ, সরি আমার একটা ভুল হয়ে গেছে, যে মানুষের জন্মহার, মানুষের বয়সের সীমা বেড়ে গেছে তার জন্য মর্টালিটি রেট বা হচ্ছে তোর মানুষের রোগ ঠেকানোর ক্ষমতা বেড়ে গেছে তার জন্য তোর মর্টালিটি রেট বেড়ে গেছে। আর হচ্ছে এটা তোর রিপ্রোডাক্টিভ এজ বেড়ে গেছে, মানে ধর আগে তুই যেখানে মানে যেখানে আগে ধর তুই 40 বছরের পরে তুই আর মানে তোর আর শুক্রাণু সেই পরিমাণে উৎপন্ন হতো না, সেখানে তোর এখন 50 বছর অবধিও হচ্ছে তোর শুক্রাণু উৎপন্ন হচ্ছে। তার মানে তোর রিপ্রোডিউসেবল এজ বেড়ে গেছে, তুই আরও বেশি রিপ্রোডিউস করার বয়স সীমা তোর বেড়ে গেছে। সরি, আমি এইটার জিনিস এটাতে বলে ফেলেছিলাম। এবার তোর ওভার পপুলেশনও ঠেকাতে হবে, আবার জনসংখ্যা আবার প্রয়োজনের তুলনায় কমিয়েও ফেলা যাবে না। তো তার জন্য ওভার পপুলেশন ঠেকানোর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এই রিসেন্ট টাইমেই। তো সেগুলো একটা হচ্ছে তোর তোর এই যে ছেলে মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করা। তোর এখন ছেলেদের 21 বছর, মেয়েদেরও এখন 21 বছর হয়ে গেছে, কিন্তু এনসিআরটিতে এখনও 21 বছর আপডেট করেনি, নতুন এনসিআরটিতেও করেনি, ওটা এখনও 18 বছরই রেখেছে মেয়েদের জন্য। আরেকটা হচ্ছে কন্ট্রাসেপটিভ যে পিলগুলা, সেগুলো হচ্ছে ব্যবহারের নিয়মের
মানে ব্যবহারের প্রচার আরও বৃদ্ধি করেছে, নিয়মের প্রচার বৃদ্ধি করেছে যে কীভাবে ব্যবহার করতে হবে। ফ্যামিলি প্ল্যানিংয়ের যে বিভিন্ন ক্যাম্পিংগুলো হয় সেগুলো বৃদ্ধি করেছে। আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং জিনিস করেছে যে তুই যদি তোর ফ্যামিলির মেম্বার সংখ্যা কম রাখিস তাহলে তোকে হচ্ছে ছোট ছোট করে কিছু অর্থ দেওয়া হবে। মানে ধর এরকম বলা হলো যে তুই যদি যেখানে তুই স্বাভাবিক সময়ে 10টা বাচ্চা জন্ম দিতি সেখানে তোকে বলা হলো তুই যদি 2টো বাচ্চা জন্ম দিস তাহলে তোকে মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। তো এবার 15,000 টাকার লোভে সে ঠিকঠাক মতো ফ্যামিলি প্ল্যানিংও করবে, কন্ট্রাসেপটিভও নেবে, আর সব কিছু খেয়ালও রাখবে যে যাতে হচ্ছে যে তার আরও বেশি বাচ্চা না হয়ে যায়, তাহলে সেই টাকাটা পাবে না। তো এগুলোই, তো এগুলো লিখে ফেলি। measures to prevent overpopulation। তো তার জন্য কি করেছে, ইনক্রিজিং এজ অফ ম্যারেজ, 18 years for girl আর 21 years for boys। সেকেন্ড কি করেছে, ইউজ অফ কন্ট্রাসেপ্ট, ফ্যামিলি প্ল্যানিং, মানে এগুলো সব প্রচার করেছে। ওই যে আমাদের খাতার পেছনে লেখা থাকতো না, ওই সেই ছেলেদের বিয়ের বয়স, মেয়েদের বিয়ের বয়স, তারপরে এইসব কী কী সব লেখা থাকতো না ওই সরকারি খাতার পেছনে, তো সেইগুলোই মানে এই ধরনের বিভিন্ন মাধ্যমে প্রচার করেছে। ইভেন আমি যখন কোন ক্লাসে পড়তাম 2017 সালে আমি তখন যে স্কুলটাতে ছিলাম সেই স্কুলে একটা মানে তোর ওই মাতৃসদন না মাতৃসনদ কি বলে না, সেখান থেকে এসছিল, সরকার থেকেই এসে আমাদের হচ্ছে তোর মানে এই ধরনের বিষয়ে অনেক জ্ঞান ফ্যান দিয়েছিল, অনেক বই টইও দিয়েছিল। এই ধরনের মাধ্যমে তোর হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ায়। এবার যে এই যে কন্ট্রাসেপটিভস, এবার এগুলো মানুষ বুঝবে কি করে যে মানে কন্ট্রাসেপটিভস কোন মানে কি বৈশিষ্ট্য থাকলে সেটা ভালো না। আমরা তো জন্ম থেকে কন্ট্রাসেপটিভসের বৈশিষ্ট্য জেনে জন্মাইনি, তো আমাদের তো জানতে হবে। তো সে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, যেটা তুই ধর সেই কন্ট্রাসেপটিভটা তুই সব জায়গায় অ্যাভেলেবেল পাবি, মানে তুই যে কোনো হচ্ছে কেমিস্ট শপে গিয়ে জিজ্ঞাসা করবি যে মানে আছে কি না, সেখানেই পেয়ে যাবি। এরকম ইউজার ফ্রেন্ডলি হতে হবে, মানে তোর পড়তে কোনো প্রবলেম হবে না, ইউজ করতে প্রবলেম হবে না। তারপরে হচ্ছে সেটা দাম বেশি হওয়া যাবে না, মানে তোর বাজেটের মধ্যে আসবে। তারপরে হচ্ছে তুই সেটাকে আবার ইউজ করে ফেলেও দিতে পারবি, তার বা হচ্ছে তুই চাইলে সেটাকে আবার ইউজ করতে পারবি, এরকমও হতে হবে। বা তুই যদি চাস না আমি এটা ইউজ করে ফেলে দেবো, সেই ধরনেরও হতে হবে। তারপরে হচ্ছে তোর সেটা কার্যকারিতা প্রচুর মানে বেশি থাকতে হবে, মানে তুই ইউজ করছিস কার্যকারী হচ্ছে না সেরকম হলে আবার হবে না, কার্যকারিতাও থাকতে হবে। বা ধর তুই যখন সেক্স করছিস তখন সেটা মানে ওটার জন্য তুই ডিস্টার্বড হচ্ছিস, বা তুই মানে যার জন্য ওটা করতে চাইছিস সেটাই হচ্ছে না, এরকম হওয়া যাবে না। আর এটাতে সাইড এফেক্ট থাকলে খুবই কম থাকবে বা টোটালি থাকবে না। এগুলো হচ্ছে একদম আইডিয়াল কন্ট্রাসেপটিভসের বৈশিষ্ট্য। তো এগুলো লিখে ফেলি, আইডিয়াল contraceptives, easily available, user friendly,
যে তোর পড়তেও হচ্ছে কোনো প্রবলেম হবে না, তুই হচ্ছে মানে একদম তোর সুবিধা মতো হবে, ইনএক্সপেন্সিভ মানে তোর হচ্ছে বাজেটের মধ্যে হবে, তোর খরচা মানে তোর যদি ইনকাম কমও হয় তাও যাতে তোর ওটা কিনতে প্রবলেম না হয়, ইরিভার্সেবল হবে, হাইলি ইফেক্টিভ হবে। তুই কিনলি তোর কাজেই দিল না ঠিক মতো, তা তো হবে না, এই জন্য হাইলি ইফেক্টিভ হতে হবে, নাহলে সেটা আইডিয়াল হবে কেন। তারপরে তোর সেক্সুয়াল ইন্টারকোর্সের মধ্যে তোকে ডিস্টার্ব করবে না, ডু নট ইন্টারফেয়ার দ্য সেক্সুয়াল ড্রাইভ অফ দ্য পারসন, জায়গা সেখানে লিখে দিই, হ্যাঁ, লিস্ট টু নো সাইড ইফেক্ট। সাইড ইফেক্ট থাকলে সেটা আইডিয়াল হলো কি করে না। আচ্ছা, তাহলে আজ এখানেই এই অবধি থাকুক এটা, আর এরপরের দিন আমরা হচ্ছে কোন কোন পদ্ধতির কন্ট্রাসেপটিভস আছে সেগুলো পড়বো।